রাইট? ইফ ইউ রিমেম্বার, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, যে আমরা পড়েছিলাম রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামস পড়েছিলাম, প্লাস তোমার মনে করো লাইক হোমোজেনাস এবং হেটারোজেনাস ক্যাটালিসিস। এটা A2 এর জন্য ছিল, তাই না? একটা, এই যে এটা হেটারোজেনাস ক্যাটালিসিস এক্সপ্লেইন বাই দি অ্যাবজর্পশন থিওরি। তুমি কি এগুলো পড়তেছো নাকি এমনিতে মানে রেখে দিছো? কারণ আমি কিন্তু এক্সাম নিব, মনে রাখিও, আর বেশি না, একটা চ্যাপ্টার বাকি। ঠিক আছে? মনে করতেছো হয়তো বা এক্সাম নিতেছি না, কিন্তু আমি এক্সাম নিব। আর সামনে কিন্তু প্রচুর হোমওয়ার্ক আসতেছে। সো বি ব্রেস, আজকে থেকেই আমি হোমওয়ার্ক দেওয়া শুরু করব। যাই হোক, আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম বেসিক্যালি। আর না, আমাদের কি ছিল, হোমোজেনাস ক্যাটালিসিস এক্সপ্লেইন বাই দ্য ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি। আজকে আমরা এটা পড়বো, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন থিওরি, যেটা এটা মানে হেটারোজেনাস ক্যাটালিসিসের ক্ষেত্রে কিভাবে এটা রিয়াক্ট করে। ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কি অ্যাবজর্পশন থিওরি, যেটা আমাদের কি এসে পড়া লাগবে। দেখো, এটা হচ্ছে আনক্যাটালাইজড, মানে এটা একটা রিয়াকশন প্রোফাইল, অবভিয়াসলি বুঝতে পারতেছো, এনথালপি আছে, প্রোগ্রেস অফ দ্য রিয়াকশন আছে। দেখো, ক্যাটালাইজড রিয়াকশন এবং আনক্যাটালাইজড, ক্যাটালাইজড দেখছো একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, কিন্তু আনক্যাটালাইজড তৈরি হইতেছে না, দেখছো? এখন কোন রিয়াকশন এটা হয়? একটা রিয়াকশন ওরা এক্সাম্পল দিছে, রিয়াকশন বিটুইন পেরক্সি ডাইসালফেট এন্ড আয়োডাইড আয়ন্স। সো তুমি যখন, এটা হচ্ছে পেরক্সি ডাইসালফেট, কথাটা বুঝছো? এটা এটা কিন্তু পেরক্সি ডাইসালফেট, কথাটা বুঝছো? পেরক্সি ডাইসালফেট আয়ন, ঠিক আছে? তো ওই পেরক্সি ডাইসালফেট আয়ন যখন আয়োডাইড আয়নের সাথে রিঅ্যাক্ট করে, তখন কি তৈরি হয়? সালফেট আর আয়োডিন তৈরি হয়। এই রিয়াকশনকে আমরা কি দিয়ে, কি বলে, Fe2+ আয়ন দিয়ে ক্যাটালাইজ করতে পারি। এবং যেহেতু সেম ফেজে আছে, তারা কি হোমোজেনাস না হেটারোজেনাস ক্যাটালিস্ট? হোমোজেনাস না হেটারোজেনাস ক্যাটালিস্ট? বলো তাড়াতাড়ি। হ্যালো? হ্যালো? কেন কনফিউজড? তুমি তো আসলে পড়াশোনা করতেছো না, সিরিয়াসলি। তুমি কি আসলে ক্লাসটা করো? এটা কি লেখা? আচ্ছা আচ্ছা, যেহেতু করো তাহলে এইটা ওই দিন তো বলছিলা বুঝছো, তাহলে এই পার্টটা কেন বলতে পারতেছো না? ক্যাটালিস্ট which have the same phase। হ্যাঁ, তো তুমি পড়াশোনা করতেছো না, এই জন্যই তো কনফিউজড হয়ে গেছো। আসলে আমার কি বলার মতো। এখন মাথায় যদি না থাকে, তাহলে তো তোমার মার্কসও দিবে না, তাই না? তাই না? এখন প্রশ্ন হচ্ছে তোমাকে, মানে আমি, এই জন্য তো বারবার রিভিশন দিতে হবে। একবার মনে করো দেখে নিলা, তাহলে মনে করো মাথার ভিতরে একটু মানে, যে আগের ক্লাসে কি করছি না করছি একটু দেখে নিলাম। প্রত্যেকটা ক্লাসের আগে একবার দেখবা, 5-6 মিনিট নোটস গুলা গো থ্রু করবা। নোটস গুলো কি আদৌ লিখতেছো নাকি এমনিতে ফটো তুলে রেখে দিচ্ছ? না বোধহয়। লিখছো তুমি নোটস? আসলে তুমি পড়ো না। এখন দ্যাট ইজ বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস। আচ্ছা, আচ্ছা, এটা গেল, সমস্যা নাই, এটা আরেকটা গেল, তুমি কি আসলেই নোটস লিখতেছো? তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক আছে, পিডিএফ বানাই দিতে হবে দুইজনকে, ইউনিট টুর সব নোটস, আমাকে ফুল, একটা নোটও যেন মিস না হয়, কথাটা বুঝছো? এখন না, ইউনিট টু শেষ হইলে। সো বেস্ট অফ লাক। নাইলে আমি মানে শুভ্রকে বলবো তোমাদের মক নিতে না। নোটস সাবমিট না করলে মক মক দিতে পারবো না, বলে দিলাম। যাই হোক, তো Fe2+ আয়ন বেসিক্যালি কি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় এই রিয়াকশনে, ঠিক আছে? সো
এই Fe2+ আয়নটা যখন তোমার এই দেখো Fe2+ কিভাবে রিয়াক্ট করে, ক্যাটালাইজ করে রিয়াকশনটাকে। সো S2O2- এর সঙ্গে প্রথমে Fe2+ প্রথম স্টেপে রিয়াক্ট করে, এন্ড দেন SO4 2- এবং Fe3+ তৈরি করতে। এখানে কি হইতেছে, একটা ইলেকট্রন সে লুজ করে Fe3+ তৈরি করতেছে, তাই না? তাহলে এখানে কি হইতেছে, লস, রাইট? অক্সিডেশন হইতেছে, তাই না? আর এদিকে কি হইতেছে, S2O2- এদিকে রিডাকশন হইতেছে, ইজন্ট ইট? তুমি দেখো অক্সিডেশন নাম্বার কি হইতেছে, কমতেছে তোমার সালফারের। আবার দেখো Fe3+ কে তো আবার Fe2+ এ কনভার্ট করা লাগবে, কারণ আমরা জানি ক্যাটালিস্ট রিমেইনস কেমিক্যালি আনচেঞ্জড এট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, কেমিক্যালি আনচেঞ্জড এর জন্য আরেকটা ইলেকট্রন গেইন করা লাগবে। তো আমাদের আয়োডাইড আয়ন বাবা ইলেকট্রন কি করবে, তার যেহেতু এক্সেসিভ ইলেকট্রন আছে এই জন্য তো তার নেগেটিভ চার্জ, তাই না? সে ডোনেট করবে এই Fe3+ কে একটা ইলেকট্রন, আর Fe3+ Fe2+ হয়ে যাবে, which will be what, সে যেহেতু গেইন করতেছে, Fe3+ ইজ রিডাকশন, তাই না? আর অন্যদিকে আয়োডিন তার অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, কি হয়ে গেল তাহলে, অক্সিডেশন। কথাটা বুঝছো, ক্লিয়ার? তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, Fe2+ কিন্তু রিয়াক্ট করছি দুই জায়গায়, মানে দুইটা স্টেপে রিয়াক্ট করছে। এট দ্য এন্ড অফ দ্য ডে রিয়াকশন রেট বাড়াই দিছে, লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি ইউজ করে, ইউজিং এন অল্টারনেটিভ রুট। আই ডোন্ট নো ওয়েদার ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস অর নট, বাট আই হ্যাভ গিভেন ইউ ইন, মানে এগুলো সব কিন্তু ক্যাটালিস্টের ডেফিনিশনে দেওয়া আছে। লিখছো ক্যাটালিস্টের ডেফিনিশন ওই দিন, নাকি ওটাও লিখোনি? ক্যাটালিস্টের, তাহলে দেখো একটা কি বলে অল্টারনেটিভ রুট ইউজ করে দেখো Fe2+ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন তোমার কেমিক্যালি আনচেঞ্জ থাকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ইন্টারমিডিয়েট তৈরি করে, এখানে ইন্টারমিডিয়েটে কি বলতো, Fe3+, তাই না? এই Fe3+ হচ্ছে ইন্টারমিডিয়েট, কথাটা ক্লিয়ার? যেটা পরে আবার Fe2+ তৈরি হয়ে যায় প্রোডাক্টের ক্ষেত্রে। বুঝতেই পারতেছো স্টেপ 1 আর স্টেপ 2 রিয়াকশন থেকে, কথাটা বুঝছো? তাহলে তোমার ইন্টারমিডিয়েট স্টেজে কি কি থাকে, এই দুইটা থাকে, ঠিক আছে? তোমার ইন্টারমিডিয়েট স্টেজে SO4 2- আর Fe3+ থাকে। এই হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাবজর্পশন থিওরি, যেটার মাধ্যমে হেটেরোজেনাস ক্যাটালিস্ট কি করে, কাজ করে, মেকানিজম। লিখো, একটা ফটো নাও। নিছো? আজকে আমরা পড়বো ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে। হোয়াট ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম? এখন ডাইনামিক ইকুইলিব্রিয়াম, আইজিসিসি তে পড়ছো না, রিভার্সিবল রিয়াকশন। মনে করো নাইট্রোজেন অক্সিজেন রিয়াক্ট করলা, আচ্ছা সরি আর একটু বেটার বলি, হাইড্রোজেন রিভার্সিবল রিয়াকশন গিভস ইউ অ্যামোনিয়া। এটার মানে কি বলতো, এটা মানে হচ্ছে রিয়াকশন কিন্তু ফরওয়ার্ডে, মানে রিয়াকশন মানে এটা আমরা কি বুঝায়, এই দুইটা বোঝায়, তাই না? ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, মানে রিয়াকশনের ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ডের দিকে থাকতে পারে, ফরওয়ার্ড সাইডের ডিরেকশনের দিকে থাকতে পারে, আবার ব্যাকওয়ার্ড ডিরেকশনেও থাকতে পারে। কথাটা ক্লিয়ার? এখন কি বলে, ইকুইলিব্রিয়াম মানে অ্যাটেইন করার জন্য আমাদের দুইটা জিনিস থাকা দরকার। সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা রিভার্সিবল হইতে পারে। আমরা জানি সব রিয়াকশন রিভার্সিবল না, ঠিক আছে? ফর এক্সাম্পল HCl কিন্তু ঠিকই মনে করো কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়, কিন্তু তুমি যদি CH3COOH, ইথানোইক অ্যাসিড, এটা কিন্তু রিভার্সিবল রিয়াকশনে মনে করো পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। কেন? ইট ইজ এ উইক অ্যাসিড, এই জন্য। উইক অ্যাসিড তোমার কি H+ পার্শিয়ালি ডিসোসিয়েট করায়। আর এটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? স্ট্রং অ্যাসিড ফুললি ডিসোসিয়েট করে, যার ফলে তাদের কি রিভার্সিবল রিয়াকশন না, একদম ডিরেক্ট রিয়াকশনে হয়ে থাকে। কিন্তু এটা রিভার্সিবল, মানে সবগুলো কিন্তু এখানে যদি মনে করো 100% থাকে, রিভার্সিবল রিয়াকশন হওয়ার পরে কি হয়, মনে করো এখানে 80%, আর এখানে মনে করো 20% ডিসোসিয়েট হয়েছে CH3CO- আর H+, আর বাকি 80% আছে। কথাটা ক্লিয়ার কি বলতে যাচ্ছি? আর এখানে কিন্তু 100%
একদম 100% হিসেবেই ডিসোসিয়েট হয়েছে। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো। তো রিভার্সিবল রিয়াকশন হচ্ছে এইটা। এই ধরনের রিয়াকশন ডাইনামিক ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করতে পারে, and both reactants and products must be in a closed system where no particles can escape. ঠিক আছে, এটাও একটা সুন্দর পয়েন্ট যে এই যে রিয়াকশনটা, ঠিক আছে, এই রিয়াকশনটা বলো কিংবা এই রিয়াকশনটা বলো, ঠিক আছে, এগুলা একটা ক্লোজড কন্টেইনারের ভিতরে হইতে হবে, কিংবা এমন কোনো সিস্টেম যেটা মনে করো সিল্ড। কথাটা ক্লিয়ার? সাধারণত ক্লোজ কন্টেইনারের ভিতরে মনে করো এই দুইটা গ্যাসকে রিয়াক্ট করানো হয়ে থাকে। A closed container is an example of a closed system, right? Do you get my point? কারণ কেন, যদি এগুলা মানে এসকিপ হয়ে যায় তাহলে তো কি ইকুইলিব্রিয়াম মেনটেন হবে? ইকুইলিব্রিয়াম তো আর মেনটেন হবে না, যেহেতু গ্যাসগুলা এসকিপ হয়ে যাচ্ছে, তাই না? কারণ ওখানে মনে করো মানে আহ, এখানে মনে করো কমে যাচ্ছে কনসেন্ট্রেশন, এখানে 80% থেকে মনে করো এসকিপ হইলে তো কমে যাচ্ছে, তাই না? তাহলে তো আর এখানে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না, এখান থেকে সরেই যাচ্ছে সব। তাহলে আর এখানে এক্স্যাক্টলি। তো এটা ইম্পর্টেন্ট, এই দুইটা কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট। আর রিভার্সিবল রিয়াকশন তো জানো, the rate of forward reaction slows down as the concentration of the reactant decreases. এই যে বললাম না একটু আগে, বলছি কি, যদি এখানকার কনসেন্ট্রেশন কমে যায় তাহলে তো ফরওয়ার্ড রিয়াকশন কমে যাবে, তাই না? মানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কমে যাবে, ইজেন্ট ইট? কারণ এখানে তো তোমার কম ইয়ে আছে, মানে রিয়াক্টেন্ট মলিকিউলস আছে, তাই না? এখানে যদি যদি কম রিয়াক্টেন্ট মলিকিউলস থাকে রিয়াক্ট করার জন্য, তাহলে অবভিয়াসলি ফরওয়ার্ড রিয়াকশন রেট কমবে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা লেখা আছে। The rate of backward reaction increases as more products are made. হ্যাঁ, যদি বেশি প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে, যদি বেশি প্রোডাক্ট তৈরি হয় একটা সময় হয়তো বা দেখা যেতে পারে কি, যে প্রোডাক্টটাই মনে করো এত বেশি যে ডিসোসিয়েট হওয়া শুরু করছে এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট বাড়া শুরু করছে। তার মানে কি, রিয়াক্টেন্টের পরিমাণ বাড়া শুরু করছে, ঠিক আছে, কিন্তু তার ফলে কিন্তু কি রিয়াকশন, মানে ফরওয়ার্ড রিয়াকশনও কিন্তু কি হইতে হবে, রেট বাড়তে হবে, কারণ প্রোডাক্ট তৈরি না হইলে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশনও তোমার ইয়ে হবে না, মানে কি বলে, রেট বাড়বে না, ঠিক আছে। সো ওভারঅল কি হইতে হবে, দুইটার রেটই সমান হইতে হবে। কথাটা ক্লিয়ার? ফরওয়ার্ড রিয়াকশন রেট, ফরওয়ার্ড রিয়াকশন রেট হ্যাজ টু বি ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না, ঠিক আছে। এই যে এখানে লেখাই আছে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য আমাদের দুইটা কন্ডিশন খুবই জরুরি। সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকতে হবে। তার মানে যদি এখানে তোমার ইয়ে থাকে 50%, আর এখানেও 50% আসতে হবে, ঠিক আছে, অ্যামোনিয়া, তাহলে গিয়ে মনে করো 50% কনসেন্ট্রেশন যখন দুই দিকেই থাকবে তখন ইকুইলিব্রিয়াম মেনটেন হবে। আবার আরেকটা ক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সমান থাকতে হবে। এই দুইটা কন্ডিশন মেনটেন হলে তবেই তোমার মনে করো ডাইনামিক ইকুইলিব্রিয়াম একটা রিয়াকশন অ্যাটেইন করতে পারবে। আর এছাড়াও একটা ডায়াগ্রাম তোমার রিয়াকশন রেট এবং টাইমের রেসপেক্টে, যে ব্যাকওয়ার্ড রিয়াকশনও বাড়তেছে, ফরওয়ার্ড রিয়াকশনও কি হচ্ছে, বাড়তেছে, কিন্তু একটা সময় কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। আর যেখানে সমান হইতেছে ওই জায়গাটাই মনে করো ইকুইলিব্রিয়াম রিয়াকশন অ্যাটেইন করতেছে। ক্লিয়ার? কারণ কথাটা আমরা জানি একটা কন্ডিশন কি, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন সেম রেট হতে হবে এবং আমাদের ডায়াগ্রামে ভিজুয়ালি দেখানো লাগবে। আহ, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের গ্রাফ, এটা ছিল রিয়াকশন রেট ওয়াই অ্যাক্সিসে, এখানে হচ্ছে কনসেন্ট্রেশনের গ্রাফ। দেখতেই পারতেছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ আর কোনো রিয়াক্ট্যান্ট না অ্যাটেইন করার জন্য। আর যেহেতু তোমার কনসেন্ট্রেশন মানে রিয়াক্ট্যান্ট মানে শেষ হয়ে গেছে, তো প্রোডাক্টও শেষ হয়ে যাবে আর তৈরি হবে না, সেটারও কনসেন্ট্রেশন ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। আর যেখানে মনে করো মানে একেবারে ফ্ল্যাটেন্ড হয়ে যাবে ওই জায়গাটাই মনে করো রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে, কারণ আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন লেভেল অফ কিংবা কনস্ট্যান্ট হয়ে যেতে হবে। কথাটা ক্লিয়ার? এটার ফটো নিয়ে ফেলো। হ্যালো, 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 ফটো নিছো?
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাছে আছে দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। এখন ইকুইলিব্রিয়ামের পজিশন তো আমাদেরকে অবশ্যই মনে রাখা লাগবে। দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম রেফার্স টু দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অ্যান্ড রিঅ্যাকটেন্স ইন ইকুইলিব্রিয়াম মিক্সচার। তো এই যে ইকুইলিব্রিয়াম আমরা অ্যাটেইন করছি, এখন ইকুইলিব্রিয়াম তো মনে করো যে কোনো একটা সাইডে থাকতে হবে, তাই না? দুই সাইডে তো থাকতে পারবে না, হয় ইকুইলিব্রিয়াম রাইট সাইডে তোমার শিফট হইতে পারে মানে কিংবা লেফট সাইডে থাকতে পারে। এটা তো আমরা ইয়েতে পড়েছি, আইজিসিসি তে বুঝছি, তাই না? এবং আহ, এটা তোমার বেসিক্যালি কোন প্রিন্সিপালের মানে আদলে এটা আমরা ডিটারমাইন করি? এটা আমরা লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালের আদলে আমরা ডিটারমাইন করি ইকুইলিব্রিয়ামের পজিশন। সো লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি বলে? যদি আমরা একটা সিস্টেমের মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম সিস্টেমে যদি কোনো চেঞ্জ আনি, চেঞ্জটা কি হইতে পারে? চেঞ্জ ইন দ্য টার্মস অফ কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার, ঠিক আছে? টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন, এইগুলো কয়েকটা টার্মসে যদি মনে করো আমরা ফুল সিস্টেমে চেঞ্জ আনি, তখন বিভিন্ন জিনিস ঘটে। যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, রিয়াক্টেন্সের কনসেন্ট্রেশন আমরা বাড়াই যদি, তাহলে পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম শিফটস টু দ্য লেফট। ঠিক আছে? বুঝছো আমি কি মিন করছি, নাকি এটা বুঝছো না? নাকি বুঝোনি? এই যে এখানে লেখা আছে দেখতেছো, ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন আর ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন। যদি আমরা কনসেন্ট্রেশন বাড়াই, দেন দ্য ইকুইলিব্রিয়াম শিফটস টু দ্য রাইট টু রিডিউস দি এফেক্ট অফ দ্য ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। কথাটা বুঝছো? মানে ইকুইলিব্রিয়াম দুই দিকে হয় না? তো যদি আমরা কি করি, যদি আমরা রিঅ্যাক্ট্যান্টের মানে মানে ইকুইলিব্রিয়াম টু রিডিউস দ্য এফেক্ট ইন ইনক্রিজ অফ রিঅ্যাক্ট্যান্ট, যদি আমরা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়াই, তাহলে কি হয়? ইকুইলিব্রিয়াম রাইটের দিকে শিফট হয়। কি করার পর ওই যে আমরা 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 যে মানে কনসেন্ট্রেশনটা বাড়াইছি, ওই কনসেন্ট্রেশনের ইনক্রিজের এফেক্টটা রিডিউস করার জন্য আমরা ওই ইকুইলিব্রিয়ামটা রাইটের দিকে শিফট হয়। তার মানে কি? কনসেন্ট্রেশন অফ হোয়াট? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, রাইট? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজেস, ইজন্ট ইট? কারণ রাইট সাইডে কি? প্রোডাক্টস, তাই না? তো সেই ক্ষেত্রে ওইদিকে তো তোমার প্রোডাক্টের রিয়াকশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে। আশা করি বুঝছো। ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন, আচ্ছা এখন মনে করো দেখা গেল যে আমি এখানকার কনসেন্ট্রেশন কমাই দিলাম, ঠিক আছে? উল্টা সেই ক্ষেত্রে কি হবে? এবার লেফট সাইডে তোমার ইয়ে হবে, এই যে কমাইছি না কনসেন্ট্রেশনটা, এই কমানো কনসেন্ট্রেশনটার এফেক্টটাকে রিডিউস করার জন্য তোমার প্রোডাক্ট সাইড থেকে রিয়াক্টেন্ট সাইডে তোমার কি হবে? ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে শিফট হবে। ঠিক আছে? তার মানে কি? প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? সরি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? হ্যালো? সরি। হ্যাঁ, এই যে যেহেতু তোমার রিয়াক্ট্যান্টের ইয়ে কমে যাচ্ছে, মানে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে প্রোডাক্ট থেকে, সেটাকে এখন মানে কি বলে, রিডিউস কিংবা এটার এফেক্টটা রিডিউস করার জন্য কি আমাদেরকে তো প্রোডাক্ট থেকে ধার নিতে হবে, তাই না? এই জন্য তোমার ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে শিফট হবে প্রোডাক্ট থেকে। মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তেছে না কমতেছে? প্রোডাক্ট কনসেন্ট্রেশন ইজ ডিক্রিজিং, ইজন্ট ইট? আরে কেমনে বাড়তেছে? ডিক্রিজিং। হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা ফটো নিয়ে ফেলো এটার। নিছো? হ্যালো? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে এফেক্টো। ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা এফেক্টো প্রেশারটা পড়ে ফেলি। এফেক্টো প্রেশারটা সোজা সত্যি কথা বলতে আহ এই নো, এটার ফটো নিয়ে ফেলো আর বোঝার চেষ্টা করো। এটা তো আইজিসিসি, তাই না? ফুল আইজিসিসি, তাই না?
এটারও ফটো নাও, এগুলো লিখবা কিন্তু, এগুলো কি লিখতেছো? হ্যাঁ, এটার তো আশা করি বুঝছো। মানে কি প্রেসার কি বোঝাচ্ছে, যদি আমরা প্রেসার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য ডিরেকশন দ্যাট প্রডিউসেস দ্য স্মলার নাম্বার অফ মলিকিউলস অফ গ্যাস টু ডিক্রিজ দ্য প্রেসার अगेन। তার মানে কি মনে করো আমরা কি বলতে বোঝা যাচ্ছি, সে ফর ইনস্টেন্স তোমার এখানে 4 মোল হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা আমরা ইয়ার চিন্তা করি, হাইড্রোজেন আর নাইট্রোজেন গিভস ইউ হোয়াট, অ্যামোনিয়া, তাই না? 2 3 6, ঠিক আছে, এই তো ব্যালেন্স করতে যাচ্ছি। তাহলে এখানে 3 দিলাম। আচ্ছা আমাকে বলো তো, টোটাল নাম্বার অফ মোল এখানে কয়টা? 4 মোল। আর এখানে কয়টা? 1 মোল। তাহলে কি বলতেছে, আমরা যদি প্রেসার বাড়ায় দিই তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য ডিরেকশন দ্যাট প্রডিউসেস আ স্মলার নাম্বার অফ মলিকিউলস। আচ্ছা এখানে স্মলার নাম্বার অফ মলিকিউলস কোন সাইডে, প্রোডাক্ট সাইডে না? সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট হবে? ফরওয়ার্ড। ফরওয়ার্ড টু, কথা বুঝছো? কারণ এখানে এখানে মোলের সংখ্যা কম। আবার উল্টা হবে, যদি তুমি মানে প্রেসার কমাও তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য হোয়াট, ব্যাকওয়ার্ড ডিরেকশন। কথাটা ক্লিয়ার? কেন? কারণ এখানে কি, নাম্বার অফ কি বলে মলিকিউলস বেশি। টেম্পারেচারের কথায় আসি, যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম মুভস ইন দি এন্ডোথার্মিক ডিরেকশন। কিভাবে বুঝবো কোনটা এন্ডোথার্মিক ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশন এন্ডোথার্মিক নাকি ব্যাকওয়ার্ড ডিরেকশন এন্ডোথার্মিক? সে ফর ইনস্টেন্স OH2 প্লাস নাইট্রোজেন গিভস ইউ অ্যামোনিয়া, এটার ডেলএইচ এর ভ্যালু মনে করা হচ্ছে -464। এই -464 রিপ্রেজেন্টস, রিমেম্বার, রিপ্রেজেন্টস দ্য ফরওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ। কথাটা ক্লিয়ার? ফরওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ, এটা চাইলে লিখতে পারো। তার মানে কি আমরা যদি টেম্পারেচার বাড়াই, ইকুইলিব্রিয়াম উইল শিফট টুয়ার্ডস দি হোয়াট, রাইট সাইড, ইজন্ট ইট? আবার যদি তোমার কমাই তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টুয়ার্ডস দি লেফট সাইড, বিকজ ফরওয়ার্ডটা যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ডটা কি হবে, এন্ডোথার্মিক হবে, তাই না? সিম্পল হিসাব, ইজন্ট ইট? কথাটা বুঝছো? কিভাবে বুঝবা কোনটা মানে ফরওয়ার্ড রিয়াকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এইটার ডেলিচের ভ্যালুর সাইন দেখে বুঝবা। কথাটা ক্লিয়ার? হ্যালো, কথাটা ক্লিয়ার? তোমার তো আসলে সত্যি কথা বলতে মানে কথা বলতেছে না। হ্যালো, হ্যালো। তোমার কি বলবো সত্যি কথা বলতে। আচ্ছা এগুলার ফটো নিছো? তারপরে আসো দ্য yield রেট কম্প্রোমাইজ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাভার প্রসেস নিয়ে ওরা বেসিক্যালি এক্সপ্লেন করছে, খুবই মজার, দেখো। এই যে এটা হচ্ছে ডায়াগ্রাম। সারা, এখন জয়েন করে কি লাভ? একদম তো 60% ক্লাস করে ফেললাম। এত লেট কেন? আজকে যে 9:30টায় ক্লাস, এটা কি জানতা না স্কেজুল অনুযায়ী? আমি তো আগে থেকেই বলে দিয়েছি 9:30, আর যদি 10:30টায় হয়েই থাকে আমি তো আগে জানাবো।
যদি কিছু না জানাই, আবার বলতেছি দুইজনকে, না জানাইলে ক্লাস তোমার স্কেডিউল অনুযায়ী হবে। আর ক্লাস না হইলে তো মনে করো আগে থেকেই জানাবো যে আজকে ক্লাস হবে না। কথাটা ক্লিয়ার? কি বলছি? আমি রেকর্ডিং করছি, এটা দেখে নিবা। এখন চলে আসি লে চেটেলিয়া, মানে লে চেটেলিয়া এগুলো সব শেষ। আমরা এখন পড়বো যে yield rate compromise। এটা হচ্ছে হ্যাবার প্রসেসের যেটা the Haber process কি আমরা সবাই জানি, it is an industrial process where what ammonia is produced। স্বাভাবিক নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাক্ট করাও তোমরা। এখানে রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। আমরা কিভাবে বুঝবো? একটু আগে দেখছি যে ফরওয়ার্ড ডিরেকশনটা এক্সোথার্মিক কিনা বাই চেকিং দ্য হোয়াট ডেলেজ ভ্যালু। এটার ডেলেজের ভ্যালু নিশ্চয়ই নেগেটিভ, যার ফলে ওরা এখানে বলছে যে ফরওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে এক্সোথার্মিক। তার মানে কি, আমরা যদি টেম্পারেচার বাড়াই, তানিশা বলো তো, এন্ডোথার্মিক ডিরেকশনে শিফট হবে নাকি এক্সোথার্মিক ডিরেকশনে শিফট হবে? তাড়াতাড়ি বলো। হ্যালো, তানিশা কি ঘুমায় গেছে? ঘুমায় গেছে। হ্যালো, হ্যালো তানিশা, ক্যান ইউ হিয়ার মি? ছাড়ো, যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমরা একটু আগে দেখেছিলাম যে কি টেম্পারেচার, কি যদি টেম্পারেচার বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম উইল শিফট টুয়ার্ডস দি এন্ডোথার্মিক ডিরেকশন টু রিভার্স দ্য চেঞ্জ। আর ডিক্রিজ হইলে কি হবে? এক্সোথার্মিক ডিরেকশন। তাহলে আমরা যদি এখানে টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে? ইট উইল শিফট টুয়ার্ডস দি এন্ডোথার্মিক ডিরেকশন, তাই না? বাট তাহলে যেহেতু তোমার ফরওয়ার্ড রিয়াকশনটি এক্সোথার্মিক, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি হবে? এন্ডোথার্মিক হবে। তার মানে কি, দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য লেফট সাইড। ঠিক আছে? তাহলে লেফট সাইডে যদি শিফট হয় তাহলে ইল্ড, যেটা আমরা অ্যামোনিয়া, ইল্ড, আমরা প্রোডাক্টকে ইল্ড বলতেছি, প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে কি বলতেছি? প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিংবা অ্যামাউন্টকে, সারা কি বুঝতেছো? কে ইল্ড বলতেছি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিংবা অ্যামাউন্ট কি ইল্ড বলতেছি। সেই ক্ষেত্রে ইল্ডটা কমে যাবে, কারণ ইকুইলিব্রিয়ামটা শিফট হবে তোমার রাইট সাইডে। কেন? বুঝতেই পারতেছো কেন। কিংবা আমরা যদি প্রেসার বাড়াই তাহলে কি হবে? প্রেসার বাড়াইলে তোমার কি হবে? ইল্ড বাড়ায় বেড়ে যাবে। কেন বলো তো? কারণ এখানে দেখো, এটা তুমি ইকুইলিব্রিয়াম শিফট হলে কি হবে মানে? বুঝলাম না। ও, এখানে তো yield কমে যাবে। yieldটা মানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কিংবা অ্যামাউন্টটা কমে যাবে, কারণ ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট হচ্ছে। কথাটা ক্লিয়ার? কেন শিফট হচ্ছে লেফটে, কথাটা এই আগে পড়াইছিলাম, তুমি ছিলা না ক্লাসে। বুঝছো কি বলছি? এই যে এখানে টেম্পারেচারের নোটসে, বুঝছো? এইগুলোর নোটস রেকর্ডিং থেকে দেখে লিখে ফেলিও, আবার ওখানে এক্সপ্লেন করছিলাম আমি। আর প্রেসারের ক্ষেত্রে কি হয়? প্রেসারে আমরা কি দেখেছিলাম? যে ইনক্রিজ ইন প্রেসার ইকুইলিব্রিয়াম ওই ডিরেকশনে শিফট হয় যেখানে স্মল নাম্বার অফ মলিকিউলস আছে। আর প্রেসার কমলে কি হয়? কমাইলে কি হয়? ইকুইলিব্রিয়াম ওই ডিরেকশনে শিফট হয় যেখানে লার্জার নাম্বার অফ মলিকিউল আছে কিংবা মোলস আছে। তার মানে কি, আমরা এখানে দেখতেই পারতেছি তোমার রিঅ্যাকটেন্ট সাইডে কয়টা মোল আছে? 4টা মোল আছে, তাই না? ইন টোটাল 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেনের। আর অ্যামোনিয়ার কয়টা? 2 মোল। তাহলে তুমি বুঝতেই পারতেছো কি হবে। প্রেসার বাড়াইলে কি হবে? তোমার ইকুইলিব্রিয়াম শিফট হবে রাইট সাইডে। কেন? কারণ ওইখানে ফিওর নাম্বার অফ মোলস আছে, 2 মোল ভার্সেস 4 মোল। এই জন্য। আহ, তো এখন প্রশ্ন হচ্ছে, টেম্পারেচার বাড়াইলে কি বলে, আমরা টেম্পারেচার কমাইলে দেখতে পারতেছি কি হইতেছে, যে কি মানে, আহ, যদিও রেট অফ রিয়াকশনটা বাড়বে, আমরা জানি রেট অফ রিয়াকশন টেম্পারেচারের সঙ্গে বাড়ে, কারণ এটা আমরা পড়ছি কাইনেটিক্সে। কেন বাড়ে? মলিকুলার কাইনেটিক এনার্জি, ম্যাক্সওয়েল বলজম্যান কার্ভ, এগুলো তো নিশ্চয়ই পড়ছো লাস্ট ক্লাসে, আশা করি লিখছো নোটস। এই সারা, কি নোটস লিখছো নাকি জাস্ট ফটো তুলে রেখে দিছো? আমাকে বলো কবে লিখবা, সিরিয়াসলি বলো কবে লিখবা। তো কবে শেষ হবে? 1 উইকের মতো সময় আছে, ছিল। তুমি আগের চ্যাপ্টারও লিখতেছো না, আমি কি করব? তুমি তাহলে তুমি এটা লিখলা না কেন? ইস, কি বলবো সত্যি কথা বলতে, আমি আবারও বলতেছি, আজকেও বলতেছি দুইজনকে,
যে তোমরা মক দিতে পারবে না যদি না তুমি আমাকে ইউনিট টুর ফুল নোটের পিডিএফ না দাও, লিখিত, হ্যান্ড রিটেন। কথাটা ক্লিয়ার? আমাকে ইউনিট টু শেষ হওয়ার পরে আমাকে একদম ফুল ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ বানাই দিতে হবে, দুইজনকে আমি হোয়াটসঅ্যাপে যেন পাই, হ্যান্ড রিটেন, ঠিক আছে? কোনো ফটোকপি কিছু না, আবারও বলতেছি, হ্যান্ড রিটেন। ফাঁকিবাজি শুরু হয়ে গেছে, কিছু বলার নাই। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো একটা জিনিস কনফার্ম এই প্রথম দিকে যে আমরা যদি টেম্পারেচার বাড়াই, সমস্যা হয়েছে কি, যে yield-টা কমে যায় কিন্তু রেট অফ রিয়াকশন বাড়ে। এখন তাহলে আমাদেরকে কি তো করা দরকার, আমাদেরকে টেম্পারেচার কমানো দরকার, তাই না? কারণ টেম্পারেচার কমাইলে কি হবে, রিয়াকশন উইল শিফট টুয়ার্ডস দি হোয়াট, এক্সোথার্মিক ডিরেকশন। এই ক্ষেত্রে ফরওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক, তাই না? সো ফরওয়ার্ড ডিরেকশনই আমাদের জরুরি। সো আমরা যদি টেম্পারেচারটা কমাই দিই, তাহলে ফরওয়ার্ড ডিরেকশনের মানে ফরওয়ার্ড ডিরেকশন ইকুইলিব্রিয়াম উইল শিফট টুয়ার্ডস হোয়াট, দ্য রাইট সাইড। কথাটা ক্লিয়ার? মানে ফরওয়ার্ড ডিরেকশনের দিকে শিফট হবে, তার মানে কি, অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে মানে yield বাড়বে। আমাদের ইন্ডাস্ট্রিয়ালি তো yield যতটুকু বাড়ে তাড়াতাড়ি সম্ভব, মানে আহ, যতটুকু সম্ভব, আহ, যত বেশি yield করা যায়, ওইটাই আমাদের গোল ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে। সো আমাদের মানে টার্গেট হচ্ছে কম টেম্পারেচারে মনে করো বেশি পরিমাণের প্রোডাক্ট তৈরি করা। তো এখানে মনে করো গ্রাফ তৈরি করা হয়েছে 550-এ, মনে করো দেখা গেছে 500 টেম্পারেচার ভার্সেস কি বলে, এটা দেখা গেছে বিভিন্ন টেম্পারেচারে আর প্রেসার আর yield অফ অ্যামোনিয়া। দেখো মজার ব্যাপার কি, আমরা যত টেম্পারেচার বাড়াচ্ছি কি হইতেছে, সরি কমাচ্ছি কি হইতেছে, রিয়াকশন রেট হয়তো বা কমতেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, অ্যামোনিয়ার yield বাড়তেছে, দেখতেছো? তাই না? কেন অ্যামোনিয়ার yield বাড়তেছে, একটু আগে এক্সপ্লেন করছি, কথাটা ক্লিয়ার কেন? হ্যালো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। আর প্রেসার যত বাড়তেছে কেন বলো তো, ইকুইলিব্রিয়াম মানে কেন অ্যামোনিয়া বাড়তেছে? হ্যালো? মানে যত প্রেসার হচ্ছে, আমাকে বলো তো মানে না 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 না, একটা মিস্টেক করছে এখানে, কি বলছি, প্রেসার যত বাড়ে yield-এর পরিমাণও বাড়ে। কেন? কারণ এখানে কি, প্রোডাক্ট সাইডে কয়টা, 2 মোল আছে, আর কি রিঅ্যাকট্যান্ট সাইডে কয়টা, 4 মোল আছে। আমরা কি জানি, প্রেসার বাড়লে আগের নোটসে আমরা লিখেছিলাম যে ওই ডিরেকশনে শিফট হয় যেখানে ছোট পরিমাণের মোল আছে, আর প্রেসার কমলে কি হয়, ওই ডিরেকশনে শিফট হয় ইকুইলিব্রিয়াম যেখানে লার্জার অ্যামাউন্ট অফ মোলস আছে। সো এই ক্ষেত্রে অবশ্যই yield-এর সাইডে কিংবা প্রোডাক্টের সাইডে কম নাম্বার অফ মোলস আছে, যার ফলে রাইট সাইডে শিফট হয়। কথাটা ক্লিয়ার? তার মানে কি, প্রেসার বাড়তে বাড়তে yield-ও বাড়তেছে, দেখতেছো কি হইতেছে, এই আর কি। তাহলে আমাদের সবচেয়ে বেস্ট টেম্পারেচার কোনটা হইতে পারে বলতে পারবা এখানে? বেস্ট টেম্পারেচার কোনটা? 350 বলতে পারি, তবে এখানে একটা বড় সমস্যা আছে, এই দেখো আমার নিচে লিখা, টেম্পারেচার ইজ দ্য ফার্স্ট কম্প্রোমাইজ। এখন আমাদেরকে একটা কম্প্রোমাইজে আসতে হবে এই রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে। 450 ডিগ্রি সেলসিয়াসটা আমরা বেস্ট বলবো অপটিমাম টেম্পারেচার হিসেবে, কেন? একটা রিজন অবশ্যই আছে। কেন জানো? আমাদের একটা কম্প্রোমাইজে আসতে হচ্ছে, কারণ এখানে আমাদের ভেরিয়াস কি অপশন আছে, কিন্তু আমাদের 450 ডিগ্রি সেলসিয়াসটা আইডিয়াল হবে, অপটিমাম টেম্পারেচার হবে। কেন? কারণ হায়ার টেম্পারেচারস আর নট ইউজ বিকজ অফ দ্য হোয়াট, লোয়ার yields combined with the increased cost to achieve these temperatures. প্রথমত আমরা 550, 500 এগুলো ইউজ করব না, কারণ অবশ্যই আমাদের টাকা বেড়ে যাবে, কস্ট, এবং দ্বিতীয় কথা হচ্ছে কম yield পাবো। দ্বিতীয় কথা হচ্ছে লোয়ার টেম্পারেচার মানে 400 এবং 350 ইউজ করব না, কারণ আমাদের রেট অফ রিয়াকশন খুব স্লো হয়ে যাবে, যদিও আমরা বেশি yield পাবো কিন্তু আমাদের রিয়াকশন রেট খুবই স্লো হয়ে যাবে। তার হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পসিবল, কেন পসিবল না? রিয়াকশন রেটটা তো তোমার কমে যাবে, কথাটা বুঝছো না? আর ক্যাটালিস্ট তো মানে মানে ক্যাটালিস্ট ঠিক আছে ইউজ হয়, মানে ক্যাটালিস্ট রিয়াকশন রেট বাড়ায়, ঠিক আছে, কিন্তু তোমার মনে করো ওইভাবে বাড়ায় না আর কি। একটা অপটিমাম টেম্পারেচার জরুরি, 450 ডিগ্রি সেলসিয়াস, কম্প্রোমাইজে আসা লাগবে, নাইলে মনে করো রিয়াকশন রেট বাড়াইলে, মানে তুমি একটা প্রশ্ন আমাকে বলো, মানে 350 ডিগ্রি সেলসিয়াস তো ঠিক আছে আমি বুঝলাম, ফাইন, কিন্তু ক্যাটালিস্ট যদি তুমি এখন অ্যাড করো, ক্যাটালিস্টেরও তো দাম আছে তাই না? তুমি একটা এই জিনিসটা তো ভুলে গেছো, মানে ক্যাটালিস্ট এখন অ্যাড করতেছো তো ওখানে তো টাকা বেড়ে গেল, ইকোনমিক কস্ট।
তো ব্যাপার স্যাপার আছে এখানে। এখন আরেকটা ইয়েস ইয়েস, হ্যাবার প্রসেস, মোর স্পেসিফিক্যালি স্পিকিং, এটা হচ্ছে। তারপর সেকেন্ড কম্প্রোমাইজটা হচ্ছে আমাদের প্রেশার। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার দেখো, কোন প্রেশারটা ইউজ করলে বেস্ট হবে আমাদের বেস্ট। আচ্ছা, সো দ্য নেক্সট পার্ট, আমরা কই ছিলাম? কম্প্রোমাইজে, প্রেশারের প্রাইজে, তাই না? হ্যালো। তো হইছে কি যে প্রেশার অ্যারাউন্ড 20 ইজ বেস্ট অ্যাকসেপ্টেবল ইল্ড। কারণ আমরা যদি প্রেশারটাকে ডাবল করে ফেলি, দেখা গেছে কি যে ইল্ড বাড়ে ঠিক আছে, কিন্তু ইট জাস্ট ইনক্রিজেস বাই 7%। চলে, ইটস নট ইকোনমিক্যালি ফিজিবল, মানে মানে প্রফিটেবল মেক সেন্স করে না আর কি। তো আমরা যদি 20, মানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে না যে আমরা যদি মনে করো 200 থেকে 400 যদি করি, কতই বা ডিফারেন্স হবে, মাত্র 7% ইনক্রিজ পাবো আর কি। সো দ্যাটস নট কাইন্ড অফ প্রফিটেবল। সেকেন্ডলি, প্রফিটেবল বলতে আর কি মানে ওয়ার্থ ইট না এই আর কি। However, this comes with the financial and energy costs of producing pressure requires along আরেকটা কথা, যদি তুমি ডাবল প্রেশার করতে চাও, কস্ট বাড়ে যায়, এনার্জি কস্ট বাড়ে, এবং মনে করো সেফটি কনসিডারেশনসও দেখা লাগে, কারণ প্রেশার বাড়লে মনে করো ব্লাস্ট হওয়ার চান্সও আছে। সো এগুলো অনেক জিনিস চিন্তা করে লাস্টের দিকে প্রেশার অফ অ্যারাউন্ড 20 মেগাপ্যাসকেল এবং তোমার 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রি বেসিক্যালি যদিও হাই ইল্ড এইম করে মানে পাওয়ার জন্য, কিন্তু কম্প্রোমাইজ করা লাগে বিভিন্ন কারণের। প্রথম কি 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 উপর কি কি জিনিসের উপরে কম্প্রোমাইজ করা লাগে? এই যে ফাইন্যান্সিয়াল এন্ড প্রফিট কনসিডারেশন, প্রফিট দেখা লাগে। তোমার এই যে একটু আগে দেখলা 7% ইনক্রিজ করে, ইজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট? প্লাস ডাবল দ্য প্রেশার, ডাবল দ্য খরচ করে লাভ আছে কি, এটা দেখা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন রিয়াকশনের কন্ডিশনস অল্টার করব, আমাদের কতটুকু এনার্জি লাগবে, এবং ইনক্রিজড ইউজ অফ ফসিল ফুয়েলের মানে ইউসেজও বাড়বে। সো ইজ ইট ওয়ার্থ ইট? আমাদের তো ইকোনমিক্যাল সাইডসও দেখা লাগবে, তাই না? আর লাস্ট হচ্ছে তোমার হেলথ এন্ড সেফটি কনসিডারেশন। তুমি যে এত বেশি টেম্পারেচার, এত বেশি প্রেশার ইউজ করতেছো, সেই সঙ্গে যে তোমার হেলথ এবং সেফটি ইস্যুসও বেড়ে যাচ্ছে। যদি মনে করো বড় ব্লাস্ট হয়, টেম্পারেচার যত বেশি বা প্রেশার যত বেশি, ব্লাস্ট হওয়ার সংখ্যা থাকে, মানে চান্স বেশি থাকে। সো এইগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। একটু ফটো নিয়ে ফেলো এগুলার, নত তাড়াতাড়ি। ফটো নিছো? এটা নিছো ফটো? হ্যালো। দুইজন নিছো? এটা নো, এটা নো। নিছো? এটাও নিয়ে ফেলো একটা। অবশ্যই ড্র করা লাগবে, যা দিয়েছি সব ড্র করবা। কথাটা ক্লিয়ার? নিছো ফটো? আচ্ছা, উইথ দিস আমাদের মনে করো কি লাইক ইয়ে শেষ, ইয়া কাইন্ড অফ শেষ, আই প্রেজিউম, হ্যাঁ শেষ শেষ। ইয়া, উইথ দিস আমাদের কিনেটিক্স আর ইকুইলিব্রিয়াম শেষ। এক্সাম প্র্যাকটিস 9 অবশ্যই অবশ্যই তোমরা হোমওয়ার্ক হিসেবে এটা করবা। আগের এক্সাম প্র্যাকটিস কি সারা করছো নাকি এখনো করোনি? না করলেও সমস্যা নাই, কি আর করা, আমরা তো এগুলা সব ইয়ে করছো নাকি আগেরটা? আমি জানি না তোমার রেজাল্ট যেভাবে হবে, আমি জানি না, সত্যি কথা বলতে সিরিয়াসলি। তুমি কবে দিবা কে জানে, আমি আসলে আমি আর পরে ফোর্স করবো না সিরিয়াসলি। বাকিটা এখন তুমি দেখিও। এক্সাম প্র্যাকটিস 9। তানিশা, হ্যালো, শুনতেছো? এটার ফটো তুলে ফেলো। এক্সাম প্র্যাকটিস 9 হোমওয়ার্ক সাবমিশন টুমরো। কালকে আমাদের কিন্তু ক্লাস। ইয়েস, কালকে আমাদের ক্লাস। এটা অ্যাটলিস্ট ট্রাই করো। ওর নাম কি? স্যাস, তুমি তো সবকিছু একসাথে রেখে দিচ্ছ একদিনের জন্য, তোমারই সমস্যা হবে। কারণ আমি কিন্তু আজকে শুধু মানে কালকে থেকে কিন্তু ইয়ে দিব, মানে কি বলে, তোমার ওয়ার্কশিট দেওয়া শুরু করব। তখন এগুলো ওয়ার্কশিট কিন্তু প্রায় 25-30 পেজের ওয়ার্কশিট। সো বেস্ট অফ লাক। যে এক্সাম প্র্যাকটিস এগুলো করতেছো না, তোমার শুধু টাস্কই বাড়তেছে। তুমি কবে করবা কে জানে, সিরিয়াসলি আমি জানি না। তানিশা, ক্লিয়ার? কালকের ভিতরে দিবা?
হ্যালো, ঠিক আছে, আজকের জন্য বাই তাহলে।